আলিপুরের পুরনো এক পাড়া, যেখানে গাছের পাতাও যেন জানে ঘরের গোপন গল্প। এই বাড়িটাতে ৬ জন মানুষ থাকে, এক ছাদের নিচে, কিন্তু প্রতিটা হৃদয়ের ভেতর আলাদা ঝড়। আর সেই ঝড়ের নাম ভালোবাসা, পাপ আর ভাগ্যের নিষিদ্ধ খেলা। আজ শুরু করছি এখন সেই আগুনের গল্প। বৌদির পেটে দেওরের সন্তান। মনটাকে শক্ত করে রাখুন, কারণ এই গল্পে ভালোবাসা যেমন সত্য, তেমনি নিষিদ্ধতাও। অর্পিতা বৌদি, বয়স প্রায় ২৮, শান্ত স্বভাবের। শাড়ি পরলে রোদের আলোয় মুখটা যেন জলজল করে ওঠে। ৫ বছর হলো এই বাড়ির বৌদি। অনেকদা, স্বামী, বয়স ৩০-এর ঘরে, ব্যবসা করেন, ব্যস্ত আর একটু দূরত্বে থাকা মানুষ। রুদ্র, দেওর, বয়স ২২, কলেজ পড়ে। অর্পিতার প্রতি অদ্ভুত এক টান, যা সে নিজেও বোঝে না। বাবা হরিদাসবাবু, অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। মুখে ধর্ম আর নিয়মের কথা, কিন্তু চোখে হাজার প্রশ্ন। মা সুদেষ্ণা দেবী, সংসার সামলান, মেয়ের মতো ভালোবাসেন অর্পিতাকে। ছোট বোন অনামিকা ক্লাস 12-এ পড়ে, দুষ্টুমি আর হাসিতে ভরা। রাত তখন প্রায় 10টা বাজে। ঘরে শুধু একটা টেবিল ল্যাম্প জ্বলছে। অর্পিতা রান্নাঘর গুছিয়ে বসে আছে চুপচাপ। জানলার বাইরে ভরছে টিপটিপ বৃষ্টি। এমন সময় পেছন থেকে রুদ্রের গলা, বৌদি, গরম দুধটা নেব? অর্পিতা হেসে ঘুরে তাকালো। তুই তো নিজেই নিয়ে নিতে পারতি। রুদ্র মৃদু হেসে বলল, তোমার হাতে নিলে দুধের স্বাদ অন্যরকম হয়। এই একটাই বাক্য, আর বাতাসটা হঠাৎ ভারী হয়ে উঠল। রুদ্রের চোখে এক ধরনের লজ্জা আর আকর্ষণ মিশে যায়। অর্পিতা কিছু বলতে গিয়ে থেমে যায়। মনে পড়ে, এই ছেলেটাই তো গতকাল জ্বরের রাতে তার পাশে বসে ঠান্ডা পানি দিয়ে মাথা মুছিয়ে দিয়েছিল। তখনই একটা অচেনা কম্পন বুকের ভেতর নড়ে উঠেছিল। বাড়ির ভেতরে সবাই ঘুমোচ্ছে। অর্পিতা গরম দুধ এগিয়ে দিল রুদ্রের দিকে। রুদ্র কাপটা হাতে নিয়ে ধীরে বলল, বৌদি, তুমি কি কখনো মনে করো কিছু সম্পর্ক হয় না বলে সুন্দর? অর্পিতা চমকে গেল। তুই এসব কথা কোথায় শিখছিস? রুদ্র হেসে বলল, তোমার চোখে। সেই রাতে আর কোনো কথা হয়নি, কিন্তু দুজনের চোখের ভেতর একটা নীরব প্রতিজ্ঞা তৈরি হয়ে গেল, যা না বলা থেকেও বলা হয়ে যায়। পরদিন সকালে উঠেই দেখল রুদ্র উঠোনে বৃষ্টির পানি মুছছে। জামাটা ভিজে শরীরে লেপটে গেছে। হঠাৎ চোখে চোখ পড়ল। দুজনেই কিছু না বলে সরে গেল, কিন্তু চোখে সেই আগুন, যা লুকিয়ে রাখলেও নেভে না। বাবা মা তখন পুজোর প্রস্তুতিতে ব্যস্ত। অনিকদা শহরে অফিসের কাজে, ফিরবে 2 দিন পরে। অনামিকা স্কুলে, বাড়ি প্রায় ফাঁকা। দুপুরে নীরবতায় অর্পিতা রান্নাঘরে ভাত দিচ্ছে, তখনই দরজার পাশে দাঁড়িয়ে রুদ্র। সে বলল, তুমি একা এত কিছু করছো, আমি সাহায্য করব? অর্পিতা মৃদু গলায় বলল, তুই পড়াশোনা কর। রুদ্র কাছে গিয়ে বলল, তুমি বললেই করব। এই সহজ বাক্যেও যেন গভীর প্রতিশ্রুতি লুকিয়ে থাকে। দুপুরটা বৃষ্টি হয়ে এলো। অর্পিতা কাপড় শুকোতে ছাদে উঠল। রুদ্র উঠে এলো। বাতাসে ভিজে শাড়ির আঁচল উঠছে, চুল ভিজে গালে লেগে আছে। রুদ্র বলল, বৌদি, তুমি জানো এই রোদ বৃষ্টি তোমার গায়ের গন্ধে আলাদা হয়ে যায়। অর্পিতা মুখ ঘুরিয়ে বলল, তুই এসব কি বলিস? সত্যি বলছি বৌদি, তোমাকে দেখলে বুকের ভেতর কিছু হয়। মনে হয় কেউ যেন খুব আপন হয়ে ডাকছে। বৃষ্টি থেমে গেল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে। দূরে বজ্রপাতের আলোয় দেখা গেল রুদ্রের চোখে ভেসে আছে এক ধরনের কষ্ট, যা ভালোবাসার মতোই গভীর। রাত্রে আবারও সেই নিস্তব্ধতা। অর্পিতা ঘরে শুয়ে আছে, ঘুম আসছে না। মনে পড়ছে রুদ্রের কথা। জানলার পাশে গিয়ে দাঁড়ায়, দেখে উঠোনে আলো জ্বলছে। রুদ্র একা বসে আছে, হাতে বই, কিন্তু চোখ তার ছাদের দিকে। অর্পিতা ধীরে ধীরে দরজা খুলে নিচে নেমে গেল। রুদ্র তাকিয়ে অবাক, তুমি এখানে? অর্পিতা বলল, ঘুম আসছিল না, ভাবলাম একটু হাঁটি। রুদ্র মৃদু হেসে বলল, তাহলে হাঁটি 2 জন মিলে? সেই রাতটা দুজনের জীবনে এক মোড় এনে দেয়। কথায় কথায় হাসি, হাসির মাঝে নীরবতা, আর সেই নীরবতার ভেতর জন্ম নেয় এক অজানা সম্পর্ক। কোনো শব্দ নেই, কোনো ছোঁয়া নেই, কিন্তু বুকের ভেতর আগুন জ্বলছে দুজনেরই। অর্পিতা বুঝে যায়, এই ছেলেটার চোখের ভাষার 10 জনের মতো নয়। রুদ্রের মধ্যে আছে এমন এক টান, যা তাকে টেনে নিয়ে যাচ্ছে নিষিদ্ধ এক দরজার দিকে। রাত শেষে সূর্য ওঠে, কিন্তু অর্পিতার মনে এখনও ঝড়। আয়না নিজের মুখ দেখে ভাবে, সে কি সত্যি সেই শান্ত বৌদি আছে এখনো, নাকি অন্য কেউ হয়ে যাচ্ছে ধীরে ধীরে? শেষে মনে মনে বলে ওঠে, যা পাপ তাই হয়তো সত্যি। ভোরের আলোয় ভিজে উঠছে উঠোন। গাছের পাতায় টুপটাপ শিশিরের ফোঁটা ঝরে পড়ছে।
অর্পিতা জানলার পাশে দাঁড়িয়ে আছে, চোখে ক্লান্তি, মুখে এক অজানা ভাবনা। রাতের সেই অদ্ভুত মুহূর্তটা বারবার মাথায় ঘুরে ফিরছে। রুদ্রর চোখে সে যে আগুন দেখেছিল সেটা যেন এখন নিজের ভিতরেও জ্বলে উঠেছে। সকালে সবাই নাশতা খেতে বসেছে। অনেক এখনো ফেরেনি শহর থেকে। হরিদাসবাবু পেপার পড়ছেন, সুদেষ্ণা দেবী বলছেন, অর্পিতা, আজ পুজোর কেনাকাটা করতে হবে। অর্পিতা মাথা নাড়ল, ঠিক আছে মা। রুদ্র চুপচাপ বসে আছে, কিন্তু তার চোখ একবারও বৌদির দিক থেকে সরে না। সেই দৃষ্টিটা অর্পিতা টের পায়, বুকের ভেতর ধুকপুকানি বাড়ে। দুপুর নাগাদ সবাই নিজেদের কাজে ব্যস্ত। অর্পিতা কাপড় শুকাতে উঠল ছাদে, আর সেখানে রুদ্র আগেই আছে, হাতে বই, কিন্তু চোখ বারবার দেয়ালের ওপাশে। অর্পিতা আসতেই রুদ্র মৃদু স্বরে বলল, বৌদি, তুমি কি রাগ করেছ আমার ওপর? অর্পিতা চমকে তাকালো, রাগ কেন করব? তুমি কাল রাতে নিচে নেমেছিলে, আমার মনে হলো তুমি চাওনি আমি কথা বলি। অর্পিতা বলল, রুদ্র, অনেক সময় মানুষটা চায় সেটা মুখে বলে না, কিছু কিছু জিনিস না বললেও বোঝা যায়। এই কথাটা বলেইও চলে যেতে চাইল, কিন্তু রুদ্র এগিয়ে এসে বলল, বৌদি, আমি জানি আমি ভুল ভাবছি, কিন্তু তোমার দিকে তাকালে মনে হয় পৃথিবীর সব আলো তোমার ভেতর জমে আছে। অর্পিতা চুপ, চোখ নামিয়ে নিল, মুখে শুধু বলল, সব আলো মানুষ নিতে পারে না রুদ্র, কেউ কেউ পুড়ে যায়। তারপর নেমে গেল নিচে, কিন্তু ওই একটুকু কথাই রুদ্রর মনে আগুন লাগিয়ে দিল। বিকেলের দিকে হরিদাসবাবু, সুদেষ্ণা দেবী মন্দিরে গেলেন, অনামিকা টিউশনে। বাড়িতে এখন শুধু রুদ্র আর অর্পিতা। বাতাসে এক ধরনের নিস্তব্ধতা। অর্পিতা রান্নাঘরে আলু কুচোচ্ছে। রুদ্র এসে বলল, বৌদি, তোমার হাত কেটে গেছে। আসলেই ছুরি একটু লেগে রক্ত বেরিয়েছে। রুদ্র দ্রুত তার হাতটা ধরে বলল, এটা একটু ধুয়ে দাও। অর্পিতা বলল, ছাড়, লাগবে না। রুদ্রর চোখে পানি এসে গেল, বৌদি, তুমি সব কিছুতেই একা হয়ে গেছো বৌদি। অর্পিতা তার মুখের দিকে তাকিয়ে রইল। রুদ্রর চোখে এখন সত্যিকারের মায়া, মমতা আর ভয়। বৃষ্টির ছিটে পড়তে শুরু করেছে জানলায়। চারপাশে অদ্ভুত একটা আলো ছায়ার খেলা। অর্পিতা ধীরে বলল, রুদ্র, তুই যদি এইভাবে আমার কাছে থাকিস, আমি হয়তো একদিন নিজেকে হারিয়ে ফেলব। রুদ্রর গলায় কাঁপন, হারিয়ে গেলে আমি খুঁজে নেব বৌদি। এই একটু কথাই অর্পিতার বুক কাঁপিয়ে দিল। হাত থেকে ছুরিটা পড়ে গেল মেঝেতে। দুজনেই চুপ, সময় থেমে গেল যেন। তারপর অর্পিতা ধীরে ধীরে বলল, তুই জানিস আমি বউ, তোর দাদার স্ত্রী? রুদ্র বলল, আমি জানি, কিন্তু আমি এটাও জানি তোমার মুখে এই নামটা হাসে না। তুমি যে ভালোবাসা পাওনি সেটাই আমাকে ডাকে। অর্পিতা ঘুরে জানলার দিকে তাকালো। বৃষ্টি এখন ঝরছে ভারীভাবে। মনে হলো প্রকৃতি যেন তাদের কথাই সাড়া দিচ্ছে। রুদ্র পিছন থেকে বলল, আমি তোমাকে কষ্ট দিতে চাই না, শুধু পাশে থাকতে চাই। অর্পিতা নিঃশব্দে বলল, পাশে থেকো, দূরে থেকো না রুদ্র। সেই রাতে অর্পিতা অনেকক্ষণ জেগেছিল। রুদ্রর কথাগুলো মাথায় বাজতে থাকে। নিজের ভিতরে যেন এক যুদ্ধ চলছে, একদিকে কর্তব্য, অন্যদিকে অদ্ভুত এক টান। জানলার বাইরে চাঁদের আলো পড়েছে মেঝেতে। অর্পিতা আয়নায় নিজের মুখ দেখে ভাবে, এই আমি কে? অনিকের স্ত্রী, নাকি রুদ্রর বৌদি, নাকি এক অচেনা নারী যে ভালোবাসা খুঁজছে? রাত প্রায় 12টা। রুদ্রর ঘর থেকে আলো দেখা যাচ্ছে। অর্পিতা নিজের অজান্তেই দরজার কাছে গিয়ে দাঁড়ালো। ভিতর থেকে রুদ্রর কণ্ঠ, বৌদি, ঘুমাওনি? অর্পিতা বলল, না, ঘুম আসছে না। রুদ্র ধীরে দরজা খুলে দিল। দুজনেই চুপচাপ দাঁড়িয়ে, বাতাসে যেন সময় জমে আছে। অর্পিতা বলল, ভালোবাসা মানে পাপ নয়, তাই না? রুদ্রর চোখে অশ্রু, না, পাপ তখনই হয় যখন আমরা মিথ্যে হই। অর্পিতা একটিবার চোখ বন্ধ করল। মনে হলো বুকের ভেতর কেউ হালকা ছোঁয়া দিল, যেন ছায়ার ভেতর ভালোবাসা জেগে উঠছে। দুজনেই কিছু না বলে দাঁড়িয়ে রইল। রুদ্রর কণ্ঠ নরম, তুমি ভয় পেও না বৌদি, আমি তোমার ছায়ার মতো থাকব। অর্পিতা ধীরে বলল, ছায়া তো আলো ছাড়া বাঁচে না রুদ্র, তুমি আলো, আমি তোমার ছায়া। রাতটা নিঃশব্দে কেটে গেল, কিন্তু তাদের ভেতরে নীরবতা এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা হয়ে জন্ম নিল। অর্পিতা জানে এই পথ নিষিদ্ধ, কিন্তু তবুও মনের গভীরে একটা শান্তি খুঁজে পায়, কারণ রুদ্রর চোখে সে দেখেছে সত্যিকারের ভালোবাসা। সকাল হলে সে প্রথমবার আয়নায় হাসল। বাইরে পাখিরা ডাকছে, কিন্তু সেই হাসির ভেতর লুকিয়ে আছে ভয় আর সুখ
দুটোই একসাথে। রাতের শেষ প্রহর, জানলার বাইরে চাঁদটা মেঝে ঢাকা, তবুও আলো পড়েছে অর্পিতার মুখে। তার চোখে ঘুম নেই, আছে শুধু এক অজানা টান। মনে হচ্ছে ভিতরে কোথাও এক যুদ্ধে জড়িয়েছে তার মন, একদিকে কর্তব্যের বেড়াজাল, অন্যদিকে ভালোবাসার নরম ছোঁয়া। সকাল হলে ঘরে আলো ঢোকে, কিন্তু অর্পিতার মুখে এখনও ছায়া। রান্নাঘরের দিকে যেতে যেতে দরজার পাশে রুদ্র দাঁড়িয়েছিল। দুজনের চোখ হঠাৎ মিলল। অর্পিতা মুখ ঘুরিয়ে নিল, কিন্তু রুদ্র বলল, বৌদি, আজ তোমার চোখে খুব ক্লান্তি। অর্পিতা হেসে বলল, রাতটা ঘুম হয়নি। ঘুম না হলে গল্প শোনা উচিত। রুদ্রর গলায় মিষ্টি টন। অর্পিতা বলল, গল্প বলবি তুই? না, গল্পটা আমি তোমার থেকেই শুনতে চাই। তোমার চোখে যে গল্প আছে সেটাই সবচেয়ে সত্যি। অর্পিতা চুপ করে গেল। মনে হলো এই ছেলেটা যেন তার মনের কথাই বুঝে ফেলেছে। হঠাৎ মনে পড়ে গেল পুরনো কথা। বিয়ের পর কত আশা, কত স্বপ্ন ছিল অনিকের সঙ্গে, কিন্তু সময়ের সঙ্গে সেই হাসি হারিয়ে গেছে কোথায় যেন। রুদ্রর পাশে দাঁড়ালে সে সেই হারানো রঙগুলো ফিরে পায়, যেন নিস্তেজ জীবনের মধ্যে আলো ঢোকে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, বাড়ির উঠোনে পুজোর ফুল সাজাচ্ছে অর্পিতা। রুদ্র এসে বসল পাশে, বাতাসে কচি চাপার গন্ধ। রুদ্র ধীরে বলল, বৌদি, তুমি জানো, আমার কাছে এই ঘরের আলোও তোমার মতো লাগে, নরম শান্ত। অর্পিতা মুখ তুলে তাকালো। রুদ্র, তুই অনেক কিছু বলিস, কিন্তু কখনো ভয় হয় না? হয়, ভয় হয় যদি একদিন তুমি দূরে চলে যাও। অর্পিতা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, জীবনে এমন কিছু সম্পর্ক আসে যেগুলো সমাজ বোঝে না, কিন্তু মন বোঝে। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমি তোর মনের অবস্থাও বুঝি, কিন্তু আমরা যেন ভুল পথে না যাই। রুদ্রের চোখে জল চিকচিক করল। তুমি যদি পাশে থাকো, আমি কখনো ভুল পথে যাব না বৌদি। এই কথার ভেতর এক অদ্ভুত শান্তি মিশে গেল। অর্পিতা মনে মনে বুঝল, এই ছেলেটা তার জীবনে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে ফেরা যায় না, তবু হারিয়ে যাওয়া যায় না। রাতে অর্পিতা ছাদের দিকে গেল। চারদিক নিস্তব্ধ, আকাশে পূর্ণিমার আলো। রুদ্রও সেখানে বসেছিল, হাতে নোটবুক। তুই লিখছিস? হ্যাঁ, কবিতা। আমায় শোনাবি? রুদ্র হেসে পড়ল। তুমি আলো, আমি ছায়া। আলো চলে গেলে ছায়া মরে যায়, তবুও যদি থাকো মনে, অন্ধকারও দীপ্ত হয়। অর্পিতা নিঃশব্দে শুনল, তারপর বলল, তুই কবি হয়ে যাচ্ছিস রুদ্র। না বৌদি, তুমি আছো বলেই লিখতে পারি। সেই মুহূর্তে বাতাস হালকা বইল। অর্পিতা মনে করল, জীবনটা হয়তো এমনই, যেখানে কিছু সম্পর্ক শব্দে মাপা যায় না, কিন্তু অনুভবে ভরে থাকে। পরদিন সকালে অনিক ফিরল শহর থেকে, মুখে ক্লান্তি, চোখে এক ধরনের নিরাসক্ত ভাব। খেতে বসে শুধু বলল, কাজটা এবার বেশ বড় হবে, হয়তো বাইরে যেতে হবে কিছুদিন। অর্পিতা চুপচাপ মাথা নাড়ল। রুদ্র নিশ্চুপ। বাড়ির ভেতর অদ্ভুত এক ঠান্ডা নেমে এলো। রাত্রে আবার বৃষ্টি নামল। অর্পিতা জানলার পাশে বসে, মনে হয় পৃথিবীর সব শব্দ থেমে গেছে। বাইরে বৃষ্টির ছন্দে মিশে যাচ্ছে তার চোখের জল। রুদ্র নিচ থেকে ডাকল, বৌদি, বৃষ্টি দেখতে এসো। অর্পিতা ধীরে নেমে এলো। উঠোনে জলের ছিটে, রুদ্র দাঁড়িয়ে, মাথায় ভিজে চুল। সে বলল, বৃষ্টি মানে নতুন শুরু তো, তাই না? অর্পিতা হেসে বলল, হয়তো, আবার শেষও হতে পারে। রুদ্র চুপ, তারপর ধীরে বলল, তুমি চাইলে আমি অপেক্ষা করব, যতদিন লাগে। অর্পিতা তাকিয়ে রইল তার চোখে। সেখানে কেবল নিষিদ্ধতার ভয় নয়, বরং গভীর এক ভালোবাসা, যা ছায়ার মধ্যেও আলো খুঁজে নেয়। সেই রাতেই অর্পিতার ডায়েরি খুলে লিখল, ভালোবাসা হয়তো পাপ নয়, কিন্তু তার পথটা কঠিন। আমি ছায়ায় হাঁটছি, কিন্তু আমার পাশে কেউ আলো জ্বেলে চলেছে, হয়তো সেই আলোই আমার মুক্তি। তার পরের সকালটা ছিল অদ্ভুত ঠান্ডা। বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এখনও ভেজা গন্ধ। উঠোনে শিউলি ফুল ছড়িয়ে আছে। অর্পিতা ভর গুছাচ্ছে, কিন্তু মন নেই কাজে। অনেক আজ অফিসে বেরিয়েছে খুব সকালে। রুদ্রর ঘরটা বন্ধ। সারা রাত আলো জ্বলেছিল সেখানে। অর্পিতা দরজার কাছে গিয়ে ডাকল, রুদ্র, ঘুম থেকে উঠবি না? ভেতর থেকে কোনো উত্তর নেই। দরজা ঠেলে দেখল, ঘরে শুধু বইগুলো ছড়ানো। রুদ্র নেই। টেবিলের ওপর একটা কাগজ, তার নিজের লেখা কবিতার খাতা। পাশে একটা ছোট্ট চিরকুট, বৌদি, একটু বাইরে যাচ্ছি, ফিরে আসব, কিন্তু কবে জানি না। অর্পিতার বুকের ভেতর হঠাৎ শূন্যতা, যেন কেউ হৃদয়ের ভেতর থেকে এক টুকরো আলো কেড়ে নিয়েছে। চোখের কোণে পানি জমে, কিন্তু সে চুপ থাকে। মুখে শুধু ফিসফিস করে, যাবি বলেও গেলি না রুদ্র? দুপুর গড়িয়ে সন্ধ্যা নামল। সুদেষ্ণা দেবী রান্নাঘরে, অনেক তখনও ফেরেনি। অনামিকা টিউশনে। অর্পিতা একা বসে আছে জানলার পাশে। বাইরে কুয়াশা, ঘরের ভেতর নিঃশব্দতা।
মনে পড়ছে রুদ্রর কথা, তুমি চাইলে আমি অপেক্ষা করব। কিন্তু সে তো অপেক্ষা না করে চলে গেল। রাত্রে অনেক ফিরল, মুখে কাজের ক্লান্তি, কিন্তু গলায় একটুখানি ঠান্ডা দূরত্ব। তুমি আজ চুপচাপ গেল? অর্পিতা হাসার চেষ্টা করল। বৃষ্টি গেছে, মনও নিঃশব্দ। অনেক বলল, তোমার এই চুপ থাকা এখন অভ্যেস হয়ে গেছে। এই এক কথাতেই অর্পিতার বুক কেঁপে উঠল। সে জানে এই দূরত্বই তার ভেতরের শূন্যতাকে আরও বাড়িয়ে দেয়। পরদিন সকালে চিঠি এলো, রুদ্রর লেখা। বৌদি, দূরে যাচ্ছি না, শুধু একটু নিজেকে সময় দিতে চাই। তোমার চোখের আলো আমার ভিতরে জ্বলছে, কিন্তু আমি চাই না সেটা তোমার জীবনের অন্ধকার হোক। আমি লিখব, ভাবব, আর একদিন ফিরব যখন তুমি আমায় ক্ষমা করতে পারবে। চিঠিটা পড়েই অর্পিতা বুঝল, রুদ্রর এই দূরে যাওয়া অভিমানের নয়, বরং ভালোবাসারই এক অন্য রূপ। সে চায় না তার উপস্থিতি অর্পিতার সংসারে ঝড় তুলুক। দিন কেটে যায়, বাড়ির রোজকার কাজ, নীরবতা, আর মাঝে মাঝে রুদ্রর লেখা কবিতা ডাকযোগে আসে। প্রতিটা কবিতার লাইন যেন তার মনের সঙ্গে কথা বলে। তুমি যদি নাও থাকো, তবু তোমার ছায়া আছে। আমি আলোয় হেঁটে যাই, তবু দেখি তোমার মুখ। এক বিকেলে অর্পিতা উঠোনে বসে জামা শুকোচ্ছে। আকাশে মেঘ জমছে, মনে হলো বৃষ্টি নামবে। সেই সময় হঠাৎ গেট খুলে কেউ ঢুকল। রুদ্র, মুখে হালকা দাড়ি, চোখে ক্লান্তি, কিন্তু হাসিটা আগের মতোই উজ্জ্বল। অর্পিতা অবাক হয়ে দাঁড়িয়ে রইল। তুই ফিরে এলি? রুদ্র মৃদু গলায় বলল, এলেই তো, আলো ছাড়া ছায়া টেকে না বৌদি। অর্পিতার চোখে জল এসে গেল। তুই কিছু না বলে চলে গেলি কেন? চাইনি তুমি কষ্ট পাও, কিন্তু আমি বুঝেছি ভালোবাসা মানে শুধু কাছে থাকা নয়, দূর থেকেও কাউকে আলো দেওয়া। দুজনের চোখে চোখ পড়ে। এইবার কোনো কথা নেই, শুধু এক নীরব বোঝাপড়া। তাদের মাঝে এখন একটা নতুন সম্পর্ক, যেখানে আকর্ষণ নয়, আছে গভীর সম্মান আর নীরব প্রতিজ্ঞা। রাত্রে অর্পিতার ছাদে গিয়ে দাঁড়ালো। রুদ্র নিচে উঠোনে বই পড়ছে। চাঁদের আলোয় চারপাশ ঝলমল করছে। মনে হচ্ছে প্রকৃতি জানে দুজন মানুষ নিজেদের আগুন থেকে বেরিয়ে এসে আলো খুঁজে পেয়েছে। অর্পিতা নিজের মনে বলল, ভালোবাসা আসলে হারিয়ে যাওয়ার নাম নয়, ফিরে আসার নাম। পরদিন সকালে অনিকের সঙ্গে চায়ের টেবিলে হাসল সে অনেক দিন পর। সুদেষ্ণা দেবী অবাক হয়ে বললেন, বৌমা, আজ তোমার মুখে এমন আলো কেন? অর্পিতা হেসে বলল, হয়তো মনটা আবার বাঁচতে শিখছে মা। পেছন থেকে শুনে রুদ্র হেসে ফেলল। জানে সেই আলো তারও ভেতর জ্বলছে, এক আত্মিক ভালোবাসার আলো যা কখনো নিভে না। রাতটা অদ্ভুত শান্ত ছিল, এমন শান্ত যেন আকাশ নিজের বুকের ভেতর জমে থাকা সব কান্না থামিয়ে দিয়েছে। আমার জানালার বাইরে চাঁদের আলো ঢুকে পড়ছিল সাদা কাপড়ে মোড়ানো স্বপ্নের মতো। ঘরে বাতাসের শব্দ ছাড়া কিছু নেই, তবু মনে হচ্ছিল কেউ যেন আমার নাম ধরে খুব নিচু গলায় ডাকছে। অর্পিতা। আমার বুকটা ধক করে উঠল, কারণ সেই ডাকটা আমি চিনে গেছি বহুবার। সেটা রুদ্রর, আমার দেওর, কিন্তু অনেক দিন ধরেই শুধু একটা পরিচয় নয়। ও যেন আমার ভেতরকার আলো, যাকে সমাজের চোখে দেখা যায় না, কিন্তু অন্তরের গভীরে তার উপস্থিতি ছায়ার মতো ঘুরে বেড়ায়। আজ ও চলে যাবে, শহরে চাকরির নতুন পোস্টিং পেয়েছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি জেগে আছি, এক অদ্ভুত টান আর ভয়ের মধ্যে। জানালার বাইরে তাকিয়ে দেখি উঠোনের মাঝখানে দাঁড়িয়ে আছে রুদ্র। তার মুখে কোনো হাসি নেই, চোখে সেই একই আলো, যে আলো একদিন আমার বুকের ভিতর ঢুকে আগুন জ্বালিয়েছিল, আর আজও সেই আগুনে আমি প্রতিদিন গলে যাই। আমি ধীরে ধীরে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই এক টুকরো শীতল হাওয়া এসে আমার মুখ ছুঁয়ে গেল, যেন কেউ নিঃশব্দে বলল, এই শেষ দেখা। আমি কিছু বলতে পারিনি, শুধু রুদ্রের চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও ফিসফিস করে বলল, বৌদি, আমি যাচ্ছি। শব্দগুলো যেন বাতাসে ভেসে গেল, কিন্তু আমার বুকের ভেতর কাঁপুনি ধরে গেল। আমি চুপ করে রইলাম, শুধু মাথা নিচু করে বললাম, সবাই সুখে থাকুক রুদ্র, তুইও। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি যাচ্ছি, কিন্তু এই ঘর, এই উঠোন, এই রাত
সব আমার সঙ্গে যাবে। তুমি যদি কখনো আকাশের দিকে তাকাও, মনে রেখো আমি তাকিয়ে আছি অন্য দিক থেকে। আমার চোখের কোণে জলের রেখা। আমি ঠোঁট কামড়ে সেই জল সামলে রাখলাম। বললাম, রুদ্র, জীবনটা এমন কেন হয়? কিছু ভালোবাসা এত নিষিদ্ধ কেন হয়? ও উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, নিষিদ্ধ নয় বৌদি, আলোকে কেউ বেঁধে রাখতে পারে না। আমি আলো দেখতে শিখেছি তোমার চোখে। ওর কণ্ঠে ছিল আগুনের মতো উষ্ণতা আর জলীয় কোমলতা। আমি চেয়ে রইলাম, শুধু চেয়ে রইলাম, কোনো শব্দ নেই। রাতের ভেতর দিয়ে একটা জোনাকি এসে আমার পায়ের কাছে বসল। মনে হলো আলোও কাঁদতে জানে। রুদ্র তখন পা বাড়ালো গেটের দিকে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। শেষবারের মতো বললাম, রুদ্র, একটা কথা বলি। ও ফিরে তাকালো। আমি ধীরে বললাম, ভালোবাসা যদি পাপ হয়, তাহলে এই পৃথিবীটা কখনো আলোয় ভরবে না। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকল। তারপর এক টুকরো হাসি দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ বৌদি, আলো মানে মুক্তি। সেই বলে ও ঘুরে গেল। আমি দাঁড়িয়ে রইলাম দরজার পাশে। চাঁদের আলো আমার মুখে পড়ছিল, আর বুকের ভিতর কান্নার স্রোত বয়ে যাচ্ছিল নিঃশব্দে। রুদ্রর পায়ের শব্দ যত দূরে যেতে লাগল, তত আমি বুঝতে পারছিলাম আমার ভিতরের আলো আরও জ্বলে উঠছে। হয়তো এই বিচ্ছেদই ভালোবাসার সত্য রূপ। ভোরের একটু আগে আমি মোমবাতিটা জ্বালালাম। আলোটা খুব ছোট, কিন্তু তার উষ্ণতা অনেক গভীর। মোমবাতির সামনে বসে আমি চোখ বন্ধ করলাম। মনে হলো রুদ্র যেন ঠিক আমার পাশে বসে আছে, নিঃশব্দে। আমি মৃদু গলায় বললাম, রুদ্র, তুই যেখানে থাকিস ভালো থাকিস, আমি আলো জ্বালিয়ে রাখব। বাতাসে যেন কেউ হাসল, খুব নরম, খুব স্নেহের মতো। তারপর জানালার বাইরে এক ফালি সূর্যের আলো ঢুকল ঘরে। শেষ রাতের আলো ভোরের আলোয় মিশে গেল নিঃশব্দে। আজও চলে যাবে। শহরে চাকরির নতুন পোস্টিং পেয়েছে। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে, শুধু আমি জেগে আছি, এক অদ্ভুত টান আর ভয়ের মধ্যে। আমি ধীরে ধীরে দরজার দিকে গেলাম। দরজা খুলতেই এক টুকরো শীতল হাওয়া এসে আমার মুখ ছুঁয়ে গেল। যেন কেউ নিঃশব্দে বলল, এই শেষ দেখা। আমি কিছু বলতে পারিনি, শুধু রুদ্রর চোখের দিকে তাকিয়ে থাকলাম। ও ফিসফিস করে বলল, বৌদি, আমি যাচ্ছি। শব্দগুলো যেন বাতাসে ভেসে গেল, কিন্তু আমার বুকের ভেতর কাঁপুনি ধরে গেল। আমি চুপ করে রইলাম, শুধু মাথা নিচু করে বললাম, সবাই সুখে থাকুক রুদ্র, তুইও। রুদ্র কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আমি যাচ্ছি, কিন্তু এই ঘর, এই উঠোন, এই রাত সব আমার সঙ্গে যাবে। তুমি যদি কখনো আকাশের দিকে তাকাও, মনে রেখো আমি তাকিয়ে আছি অন্য দিক থেকে। আমার চোখের কোণে তখন জলের রেখা। আমি ঠোঁট কামড়ে সেই জল সামলে রাখলাম। বললাম, রুদ্র, জীবনটা এমন কেন হয়? কিছু ভালোবাসা এত নিষিদ্ধ কেন? ও উত্তর দিল না, শুধু ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এসে বলল, নিষিদ্ধ নয় বৌদি, আলোকে কেউ বেঁধে রাখতে পারে না। আমি আলো দেখতে শিখেছি তোমার চোখে। ওর কণ্ঠে ছিল আগুনের মতো উষ্ণতা আর জলীয় কোমলতা। আমি চেয়ে রইলাম, শুধু চেয়ে রইলাম, কোনো শব্দ নেই। রাতের ভেতর দিয়ে একটা জোনাকি এসে আমার পায়ের কাছে বসল। মনে হলো আলোও কাঁদতে জানে। রুদ্র তখন পা বাড়ালো গেটের দিকে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু গলা শুকিয়ে গেল। শেষবারের মতো বললাম, রুদ্র, একটা কথা বলি। ও ফিরে তাকালো। আমি ধীরে বললাম, ভালোবাসা যদি পাপ হয়, তাহলে এই পৃথিবীটা কখনো আলোয় ভরবে না। ও কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো, তারপর একটুকরো হাসি দিয়ে বলল, তুমি ঠিকই বলেছ বৌদি, আলো মানে মুক্তি। সেই বলেও ঘুরে গেল। আমি দাঁড়িয়ে রইলাম দরজার পাশে। চাঁদের আলো আমার মুখে পড়ছিল, আর বুকের ভিতর কান্নার স্রোত বয়ে যাচ্ছিল নিঃশব্দে।
রুদ্রর পায়ের শব্দ যত দূরে যেতে লাগলো তত আমি বুঝতে পারছিলাম আমার ভিতরের আলো আরও জ্বলে উঠছে। হয়তো এই বিচ্ছেদই ভালোবাসার সত্য রূপ। ভোরের একটু আগে আমি মোমবাতিটা চালালাম। আলোটা খুব ছোট, কিন্তু তার উষ্ণতা অনেক গভীর। মোমবাতির সামনে বসে আমি চোখ বন্ধ করলাম। মনে হলো রুদ্র যেন ঠিক আমার পাশে বসে আছে, নিঃশব্দে। আমি মৃদু গলায় বললাম, রুদ্র, তুই যেখানে থাকিস ভালো থাকিস। আমি আলো জ্বালিয়ে রাখব। বাতাসে যেন কেউ হাসল, খুব নরম, খুব স্নেহের মতো। তারপর জানালার বাইরে এক ফালি সূর্যের আলো ঢুকল ঘরে। শেষ রাতের আলো ভোরের আলোয় মিশে গেল নিঃশব্দে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের এক ধামাকেদার ভিডিওর সাথে।